আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা বরাবরের মতোই নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা ইংলিশ গ্রামারের পূর্বে বিভিন্ন টপিকসের উপর ক্লাস দিয়েছিলাম। আজকেও সেম ধারাবাহিকভাবে আমরা একটা ক্লাস দিব, সেটা হচ্ছে ভার্বের উপরে। তো ভার্বের আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে ভার্ব বলতে কি বোঝায় বা ভার্বের সংজ্ঞা বা ভার্ব কাকে বলে। তো ভার্ব শব্দটা আমরা অর্থ জানি যে কর্ম, কর্ম মানেই হচ্ছে কাজ। তো এখানে ভার্বের কাজ কি বা কিভাবে ভার্বের কাজ করা হয় একটা সেন্টেন্সের ভিতরে বা বাক্যের ভিতরে, সেটা আমরা দেখব। আর পাশাপাশি প্রথমে শুরুতে দেখব যে ভার্ব বলতে কি বোঝায়। ইংরেজি যে কোনো বাক্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ভার্ব। আর ভার্বকে বলা হয় একটা সেন্টেন্সের প্রাণ। ঠিক আছে, একটা সেন্টেন্সের হার্ট যেটাকে বলা হয় বা প্রাণ যেটাকে বলা হয় সেটা হচ্ছে ভার্ব। যেই শব্দ দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলবে? ভার্ব বলা হবে। তো এটি বাক্যের মূল অংশ এবং বাক্যের অর্থ নির্ধারণ করে। অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে যদি ভার্ব যদি না থাকে সেটাকে কখনো মানে একটা সেন্টেন্স বলা যাবে না। সেন্টেন্স যদি হতে হয় অবশ্যই ওই সেন্টেন্সটার ভিতরে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতেই হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। এখন আমরা যেটা বুঝলাম যে ভার্ব বলতে কি বোঝায়, যেই শব্দটা দ্বারা যদি কোনো কাজ করা, হওয়া, লওয়া, যাওয়া অর্থাৎ কর্ম বুঝাবে যে কোনো শব্দের মাধ্যমে, সেটা হচ্ছে কি ভার্ব। যেমন আমি উদাহরণ হিসেবে যদি দেখি, এই সেন্টেন্সটার ভিতরে দেওয়া আছে যে হি ইটস অ্যান অ্যাপল। সে কি খায়? সে একটা আপেল খায়। এখন এই ভার্বটাকে আমি জিজ্ঞেস করি, এখানে ইটস শব্দটা হচ্ছে কি, ওয়ার্ডটা হলো কি ভার্ব। কি ভার্ব? এটা একটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এটা দিয়ে কাজ বোঝাচ্ছে। কি ধরনের কাজ? খাওয়া। এখন কে খায়? সে খায়। সে কে? সাবজেক্ট। সাবজেক্টটা কি? হি। হিটা কি? প্রনাউন। কি প্রনাউন? পার্সোনাল প্রনাউন। মানে অনেক ধরনের কি করা হয়, এখানে প্রশ্ন করে উত্তর আনা হয়। একটা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড বিভিন্ন আঙ্গিতে ব্যবহার করা হয়। সেটা যখন আমরা গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলো জানবো তখন আমরা বুঝতে পারবো আসলে এটা কি হিসাবে ব্যবহার হয়েছে আর এটাকে কি বলা হয়। এরপরে আছে অ্যান অ্যাপল, বাকি অংশটা হচ্ছে অবজেক্ট। এখন এই সেন্টেন্সের ভিতরে মূল যে ভার্বটা আছে ইট, এটা আমরা জানি যে ই এ টি, ইট। ইট, অ্যাট, ইটেন। ইটেন, এটা তিনটা রূপ আছে ভার্বের। ইট, অ্যাট, ইটেন, এটা হচ্ছে ফার্স্ট রূপ। এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল রূপ অর্থাৎ ক্রিয়ার তৃতীয় রূপ। আর এটা হচ্ছে প্রেজেন্ট রূপ। তো এখানে এই যে পাশে একটা এস আছে, এস রয়েছে, এস। এই এসটা সচরাচর আরেকটা হচ্ছে ইএস। এস অথবা ইএস এই দুটো ভিতরে যে কোনো একটা ব্যবহার করা হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ আমরা যেটাকে বলি অন্য ভাষায় সিম্পল টেন্স। সিম্পল সেন্টেন্সের ভিতরে এই কাজটা করা হয় যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। থার্ড পারসন বলতে এটা তৃতীয় ব্যক্তি, আর সিঙ্গুলার নাম্বার বলতে একজন বোঝাচ্ছে। যদি এই রকম হয় তখন তার পাশে যেই অ্যাকশন ভার্বটা থাকবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন কখন এস যুক্ত হবে বা কখন ইএস যুক্ত হবে সেটা নিয়ে আমরা আলাদা একটা দিন ক্লাস করব। তো এতটুকু জানো যে এস বা ইএস যুক্ত করতে হবে। এখন তাহলে বোঝা গেল যে এখানে ইটসটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। এরপরে সেন্টেন্সে আছে দ্য সান শাইনস ব্রাইটলি। যে সূর্য কি করে? অনেক উজ্জ্বলভাবে আলো দেয়, কিরণ দেয়। শাইন্স মানে কিরণ দেওয়া। ঠিক আছে, শাইন্স মানে কিরণ দেওয়া। এই যে শাইন,
শেষে কি যুক্ত হয়েছে? এস। ঠিক আছে, এই দ্য সান এই শব্দটা হচ্ছে সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সানটা মানে সূর্যতে একটা, সূর্য দুটা হয় না কখনো, একদিকে সিঙ্গুলার নাম্বার আরেকদিকে থার্ড পারসন, সেই জন্য এই মূল ভার্বটার সাথে কি হয়েছে? এস যুক্ত হয়েছে। এটা গেল ভার্ব। একটা সেন্টেন্সে ভার্ব কোনটা বা কিভাবে কাজ করে সেটা আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে দেখব যে ভার্বের প্রকারভেদটা। ভার্বের প্রকারভেদ বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের ভার্ব রয়েছে। তো প্রথমে যে দুটো নিয়ে আলোচনা করব, ভার্ব প্রধানত অর্থাৎ বেসিক্যালি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই ভার্বগুলো থেকে আবার বিভিন্ন ধরনের ভাগে ভাগ করা হয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে আলোচনা করব। তো প্রথমে আমরা প্রিন্সিপাল ভার্বটা নিয়ে আলোচনা করি। প্রিন্সিপাল ভার্ব বলতে বোঝায় মূল ক্রিয়া, মানে প্রধান যেই ভার্বটার থাকে যেটা দিয়ে কর্ম বোঝাবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন যেই ভার্ব একাই অথবা সাহায্যকারী ক্রিয়ার সহিত ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ অনেকে সংজ্ঞাটা বুঝে নাই, আমি বুঝাতে চাচ্ছি যে যেই ভার্বটা অন্য কোনো কিছু সহযোগিতা না নিয়ে নিজে নিজে এককভাবে কি করতে পারে, চলার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেন ক্রিয়া। এখানে একটা উদাহরণ আছে, যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখন এই সেন্টেন্সটার ভিতরে তাহলে প্লেসটা কি? একটা ভার্ব। কি ধরনের ভার্ব? মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। কারণ সে খেলে, আমি এতটুকু দিয়ে কি করতে পারবো? সেন্টেন্সটা শেষ করে দিতে পারবো। এতটুকু দিয়েও সেন্টেন্স হবে হি প্লেস। সে কি করে? আমি যদি প্রশ্ন করি সে কি করে, উত্তরে আসবে সে খেলে। এই খেলে কথাটা দিয়ে আমি শেষ করে দিতে পারবো, অর্থাৎ এটা দিয়ে কর্ম বোঝাচ্ছে। এখন আমি যদি আবার প্রশ্ন করি কি খেলে, তখন উত্তর আসবে ফুটবল খেলে। এরপরও আমি আবার প্রশ্ন করতে পারি কোথায় খেলে, কিন্তু ওটা নাই। আমি বলতে পারতাম যে হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, ঠিক আছে, সে মাঠে খেলা করে, সে ফুটবল খেলে, এতটুকু বলতে পারতাম, কিন্তু আমি এতটুকু দিয়ে সেন্টেন্সটা শেষ করে দিলাম। তো এই প্লেসড শব্দটা অর্থাৎ প্লেস শব্দটা আর কি হয়নি, কারো সহযোগিতা নিতে হয়নি। যদি ফুটবল যদি শব্দটা না থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটা সঠিক, সেন্টেন্সটা হবে। আর এসটা যুক্ত হয়েছে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এসটা যুক্ত হয়েছে প্লের সাথে। আর প্লের তোমরা নিশ্চয় জানো প্লে আর প্লে, প্লেড, প্লেড, এটা হচ্ছে প্রেজেন্ট রূপ, এটা ফার্স্ট রূপ, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল রূপ। তো এই প্লে শব্দটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি, এটা ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে কর্ম বোঝাচ্ছে, এটা কারোর সহযোগিতা নেয়নি, নিজে একাই নিজের অর্থটা প্রকাশ করার মাধ্যমে সেন্টেন্সে পরিপূর্ণ অর্থাৎ গঠন প্রণালী প্রকাশ পেয়েছে। এই জন্য এটা প্রিন্সিপাল ভার্ব, মূল ক্রিয়া মানে প্রধান ভার্ব। এটার কোনো সহযোগী ভার্ব এই সেন্টেন্সটার ভিতরে নেই। এরপরে আরেকটা উদাহরণ দেখি, যেমন পরেরটা হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী কাজ যেটা দিয়ে হয়। যেমন যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মোড ও ভয়েস গঠনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন নিচে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ কি করেছি? শেষ করেছি। আমি আমার কাজ শেষ করেছি। এখন এই সেন্টেন্সটার ভিতরে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ফিনিশড, একটা হচ্ছে হ্যাভ। এখানে হ্যাভটা হচ্ছে একটা সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া বলতে বোঝাচ্ছে কার? এই ফিনিশডের। কেন?
যদি আমি এই সেন্টেন্সটাকে সাহায্যকারী ভার্ব না দিয়ে যদি আমি কথাটা এভাবে প্রকাশ করি, যেমন এই শব্দটা অর্থাৎ হ্যাভ শব্দটা না দিয়ে যদি আমি শুধু আই ফিনিশড মাই ওয়ার্ক, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। কিভাবে? তখন সেটা ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। এখন আছে ফার্স্ট পারফেক্টে, সরি প্রেজেন্ট পারফেক্টে। তো প্রেজেন্ট পারফেক্টে কীভাবে আছে? প্রেজেন্ট পারফেক্টে আছে সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ। এই হ্যাভ হ্যাজ দিয়ে সচরাচর প্রেজেন্ট পারফেক্টে গঠন করা হয়, প্লাস V3 অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ, যেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ভার্ব বলে থাকি, প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এখন হ্যাজ কখন বসবে, হ্যাভ কখন বসবে? হ্যাভটা সচরাচর যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে আর যদি থার্ড পারসন থাকে হ্যাজ হবে, আর যদি ফার্স্ট পারসন থাকে কি হয়, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকলে হ্যাভ হবে। ঠিক আছে, এটা ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন এই দুটোর জন্য হ্যাভ, আর থার্ড পারসনের জন্য সবসময় কি হ্যাজ। যেমন শি হ্যাভ হয় না কখনো, শি এর সাথে হ্যাজ হয়, শি হ্যাজ ফিনিশড মাই ওয়ার্ক। ঠিক আছে, এইভাবে হবে। তো আর যদি যেমন আমি যদি সেকেন্ড পারসন দিই আই এস জায়গায়, যেমন ইউ হ্যাভ, ইউ হ্যাজ হয় না, ইউ হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এভাবে। তো হ্যাভটা সবসময় প্রেজেন্ট আর প্রেজেন্ট পারফেক্টে কি হয় ব্যবহার করা হয় হ্যাভ এবং হ্যাজ। ফার্স্ট পারফেক্টে ব্যবহার হয় হ্যাড, কি হয় হ্যাড, এটা মনে রাখবে। এখন যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে লিখে আছে, সেহেতু আমি এটা বুঝাতে পারি যে এই সেন্টেন্সটার ভিতরে হ্যাজটা কি আছে, অক্সিলারি ভার্ব হিসাবে রয়েছে। কেন? কারণ যেহেতু গঠন প্রণালীর প্রেজেন্ট পারফেক্টে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ যেহেতু আছে আর ফর যে শব্দটা আছে অর্থাৎ ভার্বটা আছে ফিনিশড, আর ফিনিশডটা হচ্ছে যে একটা প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ আমরা একটু আগে যেটা পড়েছি মেন ভার্ব। তো মেন ভার্ব আমি যখন একটু আগে বললাম যে আমি হ্যাভ ছাড়াও আমি সেন্টেন্সটা গঠন করতে পারবো, তখন ফার্স্ট ইনডিফিনিট হবে আই ফিনিশড মাই ওয়ার্ক, এভাবে হবে। তখনও কিন্তু সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এটা একটা সেন্টেন্স হবে। যখন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এভাবে বলবো, তখন কিন্তু এটার গঠনটা চেঞ্জ হয়ে অর্থটাও কি ওই আকারে আমাকে বলতে হবে। এখন অর্থটা হচ্ছে যে আমি আমার কাজ শেষ করেছি, আর যখন আই ফিনিশড হবে হ্যাভ ছাড়া, তখন হবে আমি ফিনিশড করেছিলাম, আমি আমার কাজ শেষ করেছিলাম, এটা অতীত হয়ে যাবে। কিন্তু আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখন কিন্তু সেটা অতীত নয়। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে। তো যেহেতু এখানে দুটো ভার্ব, এই হ্যাভটা মেন ভার্বে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সহযোগী হিসাবে বসেছে, অর্থাৎ প্রধান যে ভার্বটা রয়েছে তার সহযোগী হিসাবে হ্যাভটা বসেছে এটার গঠন প্রণালী অনুসারে। এটা আমি ইচ্ছে করে বসাইনি, আর যদি আমি না বসাই তখন এটার গঠনটা হবে অন্য ধরনের এবং অর্থটাও চেঞ্জ হবে। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্বের উদাহরণ। যেমন আমি সিম্পল একটা ইয়া দিয়ে কথা বলি, যেমন আমি যদি এখানে হ্যাভ না দিয়ে যদি দিই যে আই এম গোয়িং টু SCHOOL স্কুল, আই এম গোয়িং টু স্কুল। এই সেন্টেন্সটার ভিতরে গোটা হচ্ছে একটা ভার্ব, এমটা হচ্ছে একটা ভার্ব। এই এম যেটা রয়েছে আই এর সাথে, এমটা হচ্ছে একটা বি ভার্ব। এখানে বি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে অক্সিলারি ভার্ব আমরা যেটাকে বলি, আবার অন্যদিকে হেল্পিং ভার্বও বলি, আবার অন্যদিকে অপারেটিং ভার্বও বলে থাকি। মানে অর্থাৎ এক এক বইয়ের ভিতরে এক এক রকমের লেখা, এক একজনে এক একভাবে প্রকাশ করেছে, তবে ঘুরে ফিরে একটাই কথা, একটাই কাজ। তো এখানে এই মূল ভার্বটার সাথে অর্থাৎ গো ভার্বটার সাথে
এম শব্দটা, এম ওয়ার্ডটা, এম অক্সিলারি ভার্বটা, এম বি ভার্বটা সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে গঠন প্রণালী অনুসারে। যদি আমি আই গোয়িং টু স্কুল লিখি তাহলে এটা ভুল হবে, এটা সেন্টেন্সের সঠিক গঠন হবে না, ঠিক আছে। আর আইএনজি বসেছে সেন্টেন্সের গঠন অনুসারে। কীরকম গঠন? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মূল ভার্ব কোনটা? গো। গো এর সাথে আইএনজি হবে, আর তার আগে একটা সাহায্যকারী ভার্ব লাগবে, সেটা হচ্ছে এম। এমটা কি জন্য দিয়েছি? আয়ের সাথে সবসময় এমই হবে, আয়ের সাথে ইজ হবে না, ঠিক আছে। এই জন্য আয়ের সাথে আরও হবে না, ইউর সাথে আর হবে। এগুলো খুঁটিনাটি অনেক কিছু বিষয় আছে, যখন অ্যাডভান্স লেভেলে তোমরা ক্লাস করবে তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। আগে বেসিকটা বুঝো ভালো করে। এরপর আমরা চলে যাচ্ছি যে অক্সিলারি ভার্ব তো দেখলাম, এখন অক্সিলারি ভার্বের ভিতরে কত প্রকার আছে। অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন আগে দেখি অক্সিলারি ভার্ব কত প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি, ঠিক আছে। তো প্রাইমারি অক্সিলারি কোনগুলো? যেমন টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ডু ভার্ব বা টু ডু ভার্ব। এটা ডু ভার্ব বলতে এখানে টু ডু ভার্ব হবে। এখন এখানে টু বি ভার্ব অনেকে প্রশ্ন করতে পারো যে টু বি ভার্ব কোনগুলো, টু হ্যাভ ভার্ব কোনগুলো, টু ডু ভার্ব কোনগুলো। এই প্রাইমারি অক্সিলারির ভিতরে যেমন টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, বিং, ঠিক আছে। বিং, বিন, এটা দিতে পারবে। তো এগুলো হচ্ছে কি? বি ভার্ব। এগুলো হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্ব। আর এরপরে টু হ্যাভ ভার্ব কোনগুলো? টু হ্যাভ ভার্ব আছে যেমন তোমার একটা হচ্ছে হ্যাভ, আরেকটা হচ্ছে হ্যাজ, আরেকটা হচ্ছে হ্যাড, HAD, হ্যাড। এই তিনটে হচ্ছে কি? টু হ্যাভ ভার্ব। এখন টু ডু ভার্ব কোনগুলো? টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাস। এই তিনটাকে বলা হয় টু ডু ভার্ব, ঠিক আছে। তো এগুলো অন্যদিকে আবার অপারেটিং ভার্বও বলে থাকে, হেল্পিং ভার্বও বলে থাকে। এক একজন ব্যক্তি বা এক একজন টিচার এক একভাবে প্রকাশ করে থাকে। তবে তোমাদেরকে এটা চিনে রাখতে হবে কোনগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়। এরপর হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কোনগুলো? যেমন শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, আউট টু, তারপর মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, বা এখানে আর একটা ওয়ার্ড আছে OUGST, অর টু, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার মডাল অক্সিলারি ভার্ব। তুমি চাইলে শুধুমাত্র মডাল অক্সিলারি দিয়েও কি করতে পারবে? সেন্টেন্স গঠন করতে পারবে। আবার প্রাইমারি অক্সিলারি দিয়েও গঠন করতে পারবে। তো সচরাচর বেশিরভাগ ইউজ করা হয়, মানে আমরা যখন স্পোকেন ইংলিশ বলি, ঠিক আছে, এই সেক্ষেত্রে কিন্তু মডাল অক্সিলারিগুলো বেশি ব্যবহার করা হয়। ওকে, এরপরে আমরা আসি যে কিভাবে আমি একটা আগে মানে উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই। যেমন মডাল অক্সিলারি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি এগুলো দিয়ে। যেমন আই ক্যান রাইট। এই সেন্টেন্সটার ভিতরে এই ক্যান শব্দটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, মানে সহযোগী ভার্ব, তবে এটা একটা মডাল ভার্ব, কিন্তু এটার অর্থ প্রকাশ পাচ্ছে। এটা সহযোগী ভার্ব হলেও এটা কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে। কীরকম? যেমন আই ক্যান রাইট, আমি লিখতে পারি, আমি লিখতে পারি। তো ভার্বের জায়গায় বিভিন্ন ধরনের ভার্ব দিয়ে দাও। যেমন ডান্স, আই ক্যান ডান্স, আমি নাচতে পারি।
আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। এইভাবে তুমি মডাল অক্সিলারি ব্যবহার করে তুমি সেন্টেন্স গঠন করতে পারো। অ্যাভেলেবল। এরপরে ভার্বের অন্যান্য যে প্রকারভেদগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এরপর আছে যেমন ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব। একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভার্বগুলো দেখা যায় সেটা হচ্ছে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। কীরকম? যেমন ফিনিট ভার্ব বলতে কি বোঝায় সেটাকে দেখি। যেই ভার্ব বাক্যের বলতে মানে যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফিনিট ভার্ব বলে। ঠিক আছে? একটা এক্সাম্পল যদি সাথে সাথে দেখি বলি তাহলে সেটা ভালো হয়। যেমন হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে। ওকে, এখন এই সেন্টেন্সটার ভিতরে এই যে একটা ইজ দেওয়া আছে, ইজটা হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, অর্থাৎ বি ভার্ব যেটাকে বলি আমরা এর আগে দেখেছি। তো বি ভার্ব যদি হয়ে থাকে তাহলে বি ভার্বটা অন্যদিকে সেটা ফিনিট ভার্ব বলা হচ্ছে। কেন? কারণ ফিনিট ভার্বে এই জন্য এই অক্সিলারি ভার্বটা দিয়ে পুরো সেন্টেন্সটার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এটা যদি না হতো, ইজটা যদি না হতো তাহলে এটা সেন্টেন্স হতো না। কারণ সেন্টেন্স হতে হলে অবশ্যই তার এখানে একটা ভার্ব থাকতেই হবে, সেটা প্রিন্সিপাল ভার্ব হোক অথবা অক্সিলারি ভার্ব হোক। ঠিক আছে? তো এখানে যেহেতু ইজটা হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, তবে এখানে ফিনিট ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। ফিনিট শব্দের অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে। ফিনিট ভার্ব মানে সকর্মক ক্রিয়া, নন ফিনিট ভার্ব মানে অকর্মক ক্রিয়া। ঠিক আছে? অর্থাৎ ফিনিট বলতে যেটা দিয়ে কাজ সমাপ্ত করা হয়, আর নন ফিনিট যেটা অসমাপ্ত রয়ে যায়, কাজটা সমাপ্ত হয় না সেটা। যেমন হি ইজ আ গুড বয়, এই সেন্টেন্সটা দিয়ে যখন ইজটা পুরো সেন্টেন্সটাকে গঠন করে পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে, এই জন্যই এটা ফিনিট ভার্ব, তার মানে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে? তো সংজ্ঞাটা আমি আরেকটু মিলে তোমাদেরকে বলে দিই। যেমন যে বাক্যের সাথে সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে, কার সাথে? এই সাবজেক্টের সাথে। এই সাবজেক্ট কে? হি। তো হি এর সাথে ইজ বসবে। ওকে, হি এর সাথে কিন্তু আবার আর বসবে না, এমও বসবে না, হি এর সাথে ইজে হবে। ওকে, তারপর বলছে টেন্স অনুসারে, টেন্স ও পার্সন। তো টেন্স তো বুঝলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেটাও দেখতে পাচ্ছি। কারণ ইজটা প্রেজেন্ট ইনডেফিনিটে কি হয়, প্রেজেন্ট অর্থাৎ নন হিসাবে, নন ভার্বাল হিসাবে প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা এটা ইউজ করতে দেখি, বিশেষ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলোর বেশি ব্যবহার হয় কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটোর ভিতর বেশি কি করা হয়? ব্যবহার করা হয়। তো এখন যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি ইজটা দ্বারা পুরো সেন্টেন্সের অর্থ প্রকাশ পেয়েছে টেন্স অনুসারে, পার্সন অনুসারে। পার্সন আমি একটু আগে বললাম যে পার্সনটা কে। যদি ভার্বকে জিজ্ঞেস করা হয় যে ভালো ছেলেটা কে, ভালো ছেলেটা একটা বয়, বয়টা কে? বয়টা হচ্ছে সে, তার মানে এটা পার্সনটাও কি করলো? নির্দেশ করলো। এখন যদি আবার প্রশ্ন করা হয় নাম্বার, সাবজেক্টটার নাম্বার, ঠিক আছে? এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। নাম্বার বলতে এটা কতজন বোঝাচ্ছে? সাবজেক্টটা কি একজন, হিটা কি একজন, বয়টা কি একজন, না একের অধিক? এই নাম্বারটা অর্থাৎ সংখ্যাটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু সংখ্যা একজন সেহেতু এখানে কি বসেছে? ইজ বসেছে। যদি মনে করো এভাবে হতো যে দে ইজ আ গুড বয়, তাহলে কি কথাটা হতো? এভাবে কখনো হবে না। কারণ দেটা যদি সাবজেক্ট হয় অবশ্যই সেটা প্লুরাল,
আর যদি প্লুরাল হয় তার সাথে আর বসবে, তার সাথে আর বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, কিন্তু যদি পাস্ট কন্টিনিউয়াসে হয় অবশ্যই এখানে দিস জায়গায় আয়ার বসবে, নট ওয়াজ। ঠিক আছে, তো এখানে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর টেন্সের বিষয়টা, তারপর তোমার সাবজেক্টের বিষয়টা, এই জন্য এগুলো কি করতে হয়, হিসেব রেখে সেন্টেন্স লিখতে হয় বা গঠন করতে হয়। তো এখানে ফিনিট ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এরপর আসি নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কি? যেই ভার্ব বাক্যের সাবজেক্টের সাথে সঙ্গতি রাখে না, টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয় না, সেটা হচ্ছে কি নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব তার মানে এই একটা ভার্ব যখন সেন্টেন্সে ব্যবহার হবে, যেমন এখানে টু ইট, টু ইট, এখানে এই যে একটা ভার্ব প্রথমে টু দিয়ে গঠন করে সেটা একটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। ইনফিনিট তো এটা একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, তো এটা যদি আমি এখন বলি তোমরা হয়তো বা অনেকে নাও বুঝবে, তবে আমরা শুধুমাত্র সংজ্ঞা অনুযায়ী একটু বুঝে আমরা বিষয়টা ক্লিয়ার করব। যেমন এখানে বলেছে যে ভার্ব বাক্যের, মানে এটা একটা বাক্য পুরোটা সাবজেক্টের সাথে সঙ্গতি রাখে না। কার সাথে? অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। ওকে, এবং টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয় না। অর্থাৎ এ সাবজেক্ট থাকলেই তো কি নাম্বার থাকবে, সাবজেক্ট থাকলেই তো সেখানে পার্সন আসবে, সাবজেক্ট থাকলেই তো সেখানে টেন্স আসবে। বিষয়টা এমন না। আমি এতগুলো ধারি না, এত কিছু দেখার বিষয় না। যেহেতু এখানে কোনো সেন্টেন্স নেই সেহেতু আমি এখানে এই টু ইট এই শব্দটা দিয়েই, অর্থাৎ ইটটাকে যদি আমি সাবজেক্ট আনতে হয় তাহলে অবশ্যই আমাকে এই ইটটাকে সাবজেক্টে রূপান্তর করতে হলে টু একটা প্রথমে দিয়ে সেটাকে সাবজেক্ট হিসাবে রূপান্তর করতে হবে, তারপর আমি একটা অক্সিলারি ভার্ব দিব। যেমন টু ইট ইজ হেলদি, এটা এখন পরিপূর্ণ একটা কি সেন্টেন্স। ঠিক আছে, তো এটা হচ্ছে নন ভার্বের কাজ। আমরা যদি ডিপলি ভাবে একটু এগুলো নিয়ে অ্যাব্রিভিয়েশন করি বা বর্ণনা দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক লং টাইম হয়ে যাবে এটা ক্লাসটা, অনেকে বোরিং ফিল করবে। তো আমরা ইনফিনিটিভ নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো এখানে ইনফিনিটিভের সাথে প্রিন্সিপাল ভার্ব জড়িত আছে, তারপর তোমার ইনফিনিটিভ তো আছেই, তারপরে জিরান্ট আছে, অনেক কিছু বিষয় জড়িত আছে। আপাতত কোনটা ফিনিট আর কোনটা নন ফিনিট, বা কোনটাকে ফিনিট ভার্ব বলা হয়, কোনটাকে নন ফিনিট ভার্ব বলা হয়, যে সংজ্ঞাটা আমরা শিখলাম এই অনুসারে যে বুঝতে পেরেছ এতটুকু বুঝো। এরপর আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। আমাদের একজন স্টুডেন্ট কমেন্টস করে বলছেন যে এই বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। কোনটা? এই যে টু ইট ইজ হেলদি, অর্থাৎ এখানে টু ইটটা ও বুঝতে পারে নাই। আমি আর একটু সহজ করে বলে দিই। যেমন আমি রুলসের ভিতরে না যে যদি আমি আমার ব্যক্তিগত অর্থাৎ ভাষা যদি বলে দিই, যেমন ফিনিট ভার্ব বলতে বোঝাচ্ছে যে ভার্বটা সাবজেক্টের পরে বসবে, সোজা কথা। যেমন এখানে একটা সেন্টেন্স যেটা আছে আমি সেটাই লিখে দিচ্ছি, হি ইজ আ গুড বয়। এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্ট কোনটা? হি। আর অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। এখন ইজটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে এটাকে আমরা কি ভার্ব হিসেবে বলতেছি? অক্সিলারি ভার্ব। এই ভার্বটা যদি সাবজেক্টের পরে বসে, অর্থাৎ এই সাবজেক্টটা, হিটা সাবজেক্ট, হিটার পরে বসছে কি? ইজ। এই জন্য সেটা কি এখানে ফিনিট ভার্ব। মানে সহজে বুঝতে পারবে যে কোনটা ফিনিট ভার্ব, যেটা সাবজেক্টের পরে বসবে। ফিনিট ভার্ব সবসময় সাবজেক্টের পরে বসবে, ঠিক আছে? আর নন ফিনিট ভার্ব কোনটা? নন ফিনিট ভার্ব যেটা সাবজেক্টের আগে, এই তোমার
ইয়েটা আগে বসবে, এই ভার্বের আগে বসবে। বলে কীরকম, যেমন এখানে সেন্টেন্স লিখেছি, আমি সেন্টেন্সটা আবার লিখি, টু ইট ইজ হেলদি। টু ইট ইজ হেলদি এই সেন্টেন্সটার ভিতরে মূল ভার্ব কোনটা? এই সেন্টেন্সটার ভিতরে মূল ভার্ব কোনটা? আমি ইটটাকে ব্যবহার করি, ইটটা কিন্তু এক মূল ভার্ব। বলে কীভাবে মূল ভার্ব? এখানে টু ইটটা আপনি বলছেন যে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ওকে। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যেই মূল ভার্বটা সাবজেক্টে অক্সিলারি ভার্বের আগে বসবে, এই অক্সিলারি ভার্বের আগে কী হিসাবে বসবে? সাবজেক্ট হিসাবে। কিন্তু এটা একটা ভার্ব, অক্সিলারি ভার্বের আগে বসবে, কিন্তু ফিনিট ভার্বটা সাবজেক্টের পরে বসেছে। আর এখানে মেন যে ভার্বটা, এই ভার্বটা যেহেতু তার আগে সাবজেক্ট নেই সেন্টেন্সটার ভিতরে, অর্থাৎ ইজের আগে কোনো সাবজেক্ট নেই, সেই জন্য সাবজেক্টের ভূমিকা হিসাবে এই ভার্বটা এখানে বসেছে। এই ধরনের যদি কাজ হয়, অর্থাৎ ভার্বের আগে, সেটা যে কোনো ভার্ব হোক, ভার্বের আগে যদি অন্য একটা ভার্ব সাবজেক্ট হিসাবে বসে, সেটা হচ্ছে কি? নন ফিনিট ভার্ব। ক্লিয়ার আশা করি? ওকে। এরপর আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ট্রানজিটিভ ভার্ব বলতে কি বোঝাচ্ছে? যেমন ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। যে ভার্ব এর পরে একটি অবজেক্ট থাকতে হয় সব সময়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব বলতে যে সাবজেক্টের পরে সচরাচর অবজেক্ট থাকতে হয় না, যে ভার্বের পরে কোনো অবজেক্ট না থাকলেও হয়, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যেমন আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই। এখানে প্রথম উদাহরণটা হচ্ছে শি লাভস হার মাদার। সে তার মাকে কি করে? ভালোবাসে। এখন এই সেন্টেন্সটার ভিতরে শিটা হচ্ছে একটা সাবজেক্ট, লাভসটা হচ্ছে একটা ভার্ব, আর হার মাদার এটা হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে? তার মানে এই ভার্বের পরে যেটা বসেছে সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে এখানে ভার্বের পরে অবজেক্ট আছে। এটা হচ্ছে সেন্টেন্সের গঠন অনুসারে ভার্বের পরে যেটা বসার সেটা বসেছে কি? সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি ভার্বের পরে অবজেক্ট থাকবে, ওই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। কি বলা হবে? ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের পরে আরেকটা উদাহরণ দেখি, দ্য বেবি স্লিপস। বাচ্চাটা কি হচ্ছে? ঘুমাচ্ছে। দ্য বেবি স্লিপ, বাচ্চাটা ঘুমাচ্ছে বা বাচ্চাটা ঘুমায়। এখন এটা একটা সাবজেক্ট, দ্য বেবি। ভার্বটা কি? স্লিপস, মানে ঘুমানো। এটা একটা কাজ, ঘুমানো একটা কাজ। তো এর পরে কিছু আছে কি না? আমি যদি ভার্বকে জিজ্ঞেস করি কোথায় ঘুমাচ্ছে, এরকম কিছু আছে? বেডে ঘুমাচ্ছে, না অন্য কোথাও ঘুমাচ্ছে, না সোফা সেটে ঘুমাচ্ছে, এরকম কোনো কিছু লেখা আছে কি না? নাই। তো যেহেতু ভার্বের পরে কোনো অবজেক্ট নেই, মানে সাবজেক্ট আর ভার্ব এর দুটো জিনিস আছে। ভার্বের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা এই ভার্বটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এতটুকু হলো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভের ভার্বের মধ্যে পার্থক্য। এরপরে দেখব যে রেগুলার ভার্ব কোনটা আর ইরেগুলার ভার্ব কোনটা। রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্ব ফার্স্ট পার্টিসিপল টেন্স কি করা হয়? তৈরি করা হয়। অর্থাৎ যে ভার্বের সচরাচর তোমার তিনটা রূপ থাকে। তিনটা রূপ থাকতে হলে যে এটা রেগুলার ভার্ব হবে তাও কিন্তু কথা ঠিক নয়। তাহলে কি? তাহলে হচ্ছে যে ভার্বের
ফার্স্ট রূপ, এই যে ফার্স্ট রূপ, এই ফার্স্ট রূপ এবং ফার্স্ট পার্টিসিপল রূপ অর্থাৎ দ্বিতীয় রূপ এবং তৃতীয় রূপ যদি ইডি দিয়ে কি হয়, যুক্ত করা হয়, তখন সেটা হবে কি রেগুলার ভার্ব। আর যে ভার্বে তোমার ফার্স্ট রূপ এবং ফার্স্ট পার্টিসিপল রূপ ইডি দিয়ে অর্থাৎ শেষে দ্বিতীয় রূপ এবং তৃতীয় রূপ করতে অর্থাৎ ফার্স্ট টেন্স এবং ফার্স্ট পার্টিসিপল রূপ করতে ইডি ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। এখন আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই। প্রথমে আসি যে রেগুলার ভার্বের একটা উদাহরণ কি, যেমন আই ওয়াকড ইয়েস্টারডে, আমি গতকাল কি করলাম, হাঁটতে গিয়েছিলাম বা হাঁটলাম। এখন এই ভার্বটা আছে, যেমন প্রথম রূপ, আমি এই ভার্বটার প্রথম রূপ লিখি। দেখো প্রথম রূপটা হচ্ছে মানে প্রেজেন্ট রূপ, WALK, এটা হচ্ছে ওয়াক। আর দ্বিতীয় রূপ হচ্ছে WALKED, তো শেষে কি যুক্ত হলো ইডি। তৃতীয় রূপ কি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল রূপ, যেটাকে আমরা এইটা বলি। ফার্স্ট পার্টিসিপল রূপ কি সেম, WALKED। তৃতীয় রূপ অর্থাৎ দ্বিতীয় রূপ তৃতীয় রূপ ইডি দিয়ে যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে রেগুলার ভার্ব। ওকে, আর ইরেগুলার ভার্ব কোনটা, উদাহরণ দেখিয়ে দিচ্ছি একটু। এটা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে, আই স আ মুভি, আমি একটা মুভি দেখেছিলাম। এখন এই স এর প্রথম রূপটা কি সি, দ্বিতীয় রূপ স, তৃতীয় রূপ সিন। তার মানে এই প্রথম রূপ গঠন একরকম, আর দ্বিতীয় রূপ আরেক রকম, তৃতীয় রূপও আরেক রকম। দ্বিতীয় রূপটা বলতে ফার্স্ট টেন্স বোঝাচ্ছে, আর তৃতীয় রূপ বলতে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বোঝাচ্ছে, অর্থাৎ ফার্স্ট ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দ্বিতীয় রূপ এবং তৃতীয় রূপ। এটা তো প্রথম রূপ, প্রেজেন্ট রূপটা। ওকে, এই সটা কোথায় ব্যবহার হয়েছে, দ্বিতীয় রূপ হিসেবে এখানে। আই স আ মুভি, আমি একটা মুভি দেখেছিলাম, ছবি দেখেছিলাম। তো অর্থাৎ এটার শেষে কিন্তু কি নেই, ইডি নেই। এই ইডি শুধুমাত্র রেগুলার ফর্মে ব্যবহার করা হয়। যে সমস্ত ভার্বের ফার্স্ট রূপ দ্বিতীয় রূপ তৃতীয় রূপ তোমার ইডি দিয়ে যুক্ত থাকবে সেটা হচ্ছে রেগুলার ভার্ব। আর যে সমস্ত ভার্বের ফার্স্ট রূপ এবং দ্বিতীয় রূপ ইডি দিয়ে যুক্ত না হয়ে অল্টারনেটিভভাবে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, ওইটা হচ্ছে ইরেগুলার ভার্ব। ক্লিয়ার? এতটুকু। এরপরে আসি সহজে বুঝার জন্য আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখি। যেমন আই লাভ টু ইট পিৎজা, আই লাভ টু ইট পিৎজা। তো এখানে আমি পিৎজা খেতে কি করি, ভালোবাসি বা পছন্দ করি। এখানে কিন্তু লাভ যে শব্দটা আছে, এই লাভটা এবং আর ইটটা, এখানে দুটো ভার্ব, কিন্তু এই দুটো ভার্ব মূলত একটা অবস্থার বর্ণনা করে। কার অবস্থা? অর্থাৎ আমি বাংলাটা হচ্ছে আমি কি করি, পিৎজা খেতে ভালোবাসি বা পছন্দ করি। এখন খাওয়ার অবস্থাটা মানে তুমি এটা খাওয়াটাকে তুমি কি করো, অর্থাৎ কি ভালোবাসো না অপছন্দ করো, এটা একটা অবস্থার কথা নির্দেশ করা হয়েছে। অর্থাৎ তোমার পছন্দের অবস্থা জানতে চাচ্ছে। তো এখানে কিন্তু অবস্থার বর্ণনাটা দেওয়া হয়েছে। এরপরে আরেকটা উদাহরণ, যেমন এখানে কিন্তু দুটো ভার্ব, একটা লাভ একটা ইট। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে দুটো ভার্ব একটা সেন্টেন্সের ভিতর কিভাবে? দুটো ভার্ব যখন হবে তার মাঝখানে একটা কি হবে, টু ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর যদি আমি এই দুটো ভার্ব যদি মাঝখানে ব্যবহার না করি তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল দিতে পারো। কীরকম? যেমন এই যে ইট আছে, ইট যেটা আছে, ইটের সাথে তৃতীয় রূপ দিতে পারো, যেমন EATEN, ইটেন। তখন হবে আই লাভ ইটেন পিৎজা, তখন আর টু দেওয়া লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল রূপ গঠনের একটা নিয়ম। এরপরে আর একটা কাজ করতে পারো, সেটা কি, যখন দুটো ভার্ব যখন একত্রে পাশাপাশি থাকবে তখন তার মাঝখানে যখন তুমি টুটা ইউজ করবে না, তখন দ্বিতীয় ভার্বের সাথে
থাকবে যেটা সেটা তুমি আইএনজি যুক্ত করে দিতে পারো, তখন হবে ইনফিনিটিভ। ঠিক আছে, সরি জিরান্ড। তো এভাবে তুমি কাজ করতে পারবে। এখন ইনফিনিটিভ হচ্ছে যখন কোনো ভার্বের শুরুতে টু থাকবে, যেমন টু ইট, খাওয়া বা খেতে। তো এটা হচ্ছে কোনো ভার্বের শুরুতে যদি ইট থাকে সেটা হচ্ছে ইনফিনিটিভের কাজ। কোনো ভার্বের শেষে যদি আইএনজি থাকে তখন সেটাকে আমি গঠন অনুসারে বলবো যে দুটো ভার্বের মাঝখানে টু না দিয়ে যদি আইএনজি দিই শেষের ভার্বের সাথে, তখন সেটা ইয়ার কাজ করবে, তোমার ইনফিনিটিভের কাজ করবে। তো এরপরে আমি আরেকটু স্মরণ করে দিচ্ছি, যদি কোনো ভার্বের শেষে, অর্থাৎ এরকম যখন দুটো ভার্ব থাকবে তখন টু না দিয়ে তুমি দ্বিতীয় ভার্বের সাথে, অর্থাৎ দ্বিতীয় ভার্বটাকে যখন তুমি ফার্স্ট পার্টিসিপল করবে, রূপে গঠন করবে, অর্থাৎ তৃতীয় রূপ হিসেবে গ্রহণ করবে, তখন অবশ্যই এটা তৃতীয় রূপটা দিয়ে দিতে হবে। অর্থাৎ এই মনে করে এখন আছে ইট, ইটের তৃতীয় রূপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তখন আর মাঝখানে টু না দিলেও হবে। তখন এটার গঠনটা কিসের মতো হবে? এটার গঠনটা হবে ফার্স্ট পার্টিসিপল যে গঠন আছে ওইটার গঠনের মতো হয়ে যাবে। এরপরে আইএনজির গঠনটা কীরকম হবে? যখন মাঝখানে টু না দিয়ে যখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি দিবে তখন সেটা জিরান্ডের গঠন হয়ে যাবে। এরপরে আর টুটার গঠনটা হচ্ছে আলাদা, যখন কোনো ভার্বের আগে যখন প্রিপোজিশন বসে, অর্থাৎ টু ইট দিয়ে গঠন করবে, তখন সেটা হবে একটা ইনফিনিটিভের গঠন। এতটুকু বুঝলে হবে। এরপরে আরেকটা উদাহরণ যেটা বলছিলাম, যেমন শি ইজ আ গুড গার্ল, সে একটা ভালো মেয়ে, সে একটা ভালো মেয়ে। এখানে ইজ একটি বি ভার্ব, সেটা তো আমরা আগেও শুনেছি বা দেখেছি কোনগুলো বি ভার্ব। তো গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা প্রশংসা করা হচ্ছে কার? তোমার মেয়েটার বলতে মানে সাবজেক্টটা কে? মেয়ে। তো সাবজেক্টটা কি? শিটা হচ্ছে কি? প্রনাউন। ঠিক আছে, অর্থাৎ নাউন বা প্রনাউনের কি হবে? প্রশংসা বা অর্থাৎ বিশেষায়ন করবে, বর্ণনা করবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। এরপরে আরেকটা উদাহরণ যদি দেখি, যেমন এখানে লেখা আছে দে উইল গো টু দ্য মার্কেট। এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্ট হচ্ছে কি? প্লুরাল নাম্বার, থার্ড পারসন, তবে প্লুরাল। এরপর হচ্ছে উল্টা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের গঠন, আর ফিউচার ইনডিফিনিটের গঠন অনুসারে উইল এবং শেল এই দুটোর পরে যদি কোনো ভার্ব থাকবে সেটা হচ্ছে VO1, অর্থাৎ ভার্বের প্রথম রূপ, এটা মনে রাখবে। বাকিটা হচ্ছে অবজেক্ট। তো এখানে দে উইল গো টু দ্য মার্কেট, তার পার্কে যাবে। এখানে উল্টা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তবে তুমি এটাকে বি ভার্ব বললে হবে না, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এরপরে গোটা হচ্ছে একটা মেন ভার্ব। কি ভার্ব? মেন ভার্ব, অর্থাৎ অ্যাকশন ভার্ব যেটাকে বলি, প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব যেটাকে বলি, যেটা দ্বারা কর্ম বোঝাচ্ছে, মানে যাওয়াটা একটা কাজ। এখানে এই দুটো ভার্বের পার্থক্য হচ্ছে এটা। এরপরে কিভাবে বাক্যে ভার্বটা চিনব, যেমন সংক্ষেপে আমি বলে যাচ্ছি, কাজের বর্ণনা দেওয়া হবে ভার্ব দ্বারা, অর্থাৎ যেই ভার্ব দ্বারা কোনো কাজ করা, হওয়া, লওয়া, যাওয়া, অর্থাৎ কর্ম বুঝাবে। সোজা কথা হচ্ছে কর্ম মানেই তো কাজ বুঝাবে, সেটা হচ্ছে কি? ভার্ব। এইভাবে আমরা চিনব যে হ্যাঁ এইটাই, এই শব্দটা হচ্ছে ভার্ব। যেমন হি ইটস অ্যান আপেল, সে একটা আপেল কি করে? খায়। এটা একটা খাওয়াটা একটা কাজ, তার মানে ইটসটা এটা এখানে একটা ভার্ব। ওকে, এরপরে অবস্থার বর্ণনা দিবে, যেমন শি ইজ হ্যাপি, সে কেমন অবস্থায় আছে? সে খুশি অবস্থায় আছে। কাকে জিজ্ঞেস করলাম? ইজটা কি? ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। তো বি ভার্বকে জিজ্ঞেস করলাম সে কেমন, মানে সে কেমন অবস্থা রয়েছে? সে সুখী অবস্থা বা খুশি অবস্থা রয়েছে। তার মানে এটা একটা অবস্থার কথা নির্দেশ করলো কে? এই তোমার ভার্বটা। কি ভার্ব? অর্থাৎ ভার্বটা কি ভার্ব? এটা একটা অক্সিলারি ভার্ব, অথবা হেল্পিং ভার্ব, অথবা একটা অপারেটর। ঠিক আছে, অপারেটিং ভার্ব, অথবা একটা বি ভার্ব। তো বি ভার্বটা ঠিক আছে, যখন আমরা সবগুলোর অবস্থা জানবো যে কোনটাকে কোন ভার্ব বলা হয়, তখন আমরা বুঝবো এটাকে একটা বি ভার্ব।
ওকে, তারপরে বুঝলাম যে এই ইস্টা দ্বারা একটা অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে, তার মানে এটা একটা ভার্ব। ভার্বে একটা অবস্থারও কি করে, বর্ণনা দে। এরপরে একটা ঘটনার বর্ণনা। ঘটনার বর্ণনা বলতে কি বুঝো, কোনো ঘটনা ঘটতেছে, ঘটছে, ঘটতেছে বা ঘটবে, তার বর্ণনা করতে ভার্ব কি করা হয়, ব্যবহার করা হয়। যেমন সেন্টেন্সের মধ্যে আছে দ্য রেইন ফেল হেভিলি, মানে প্রচণ্ড প্রচণ্ডভাবে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা অনেক গর্জিয়াসভাবে, যেটাকে আমরা বলি প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে, আমরা বলি না, ঠিক আছে। এই ফেলটা হচ্ছে একটা ভার্ব, ফেল, ঠিক আছে। ফেলটা হচ্ছে একটা ভার্ব, এটা মানে একটা বৃষ্টি হচ্ছে, এটা ঘটনাটা কি করলো, বর্ণনা করলো, তার মানে এটা একটা কর্ম বোঝাচ্ছে। বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি হওয়া এটা একটা কাজ, ঠিক আছে, সেটা তো আমি দিইনি, ঠিক আছে, এটা আল্লাহ প্রদত্ত হয়েছে, তবে এটা একটা কাজ, কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটা দ্বারা একটা ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে। ওকে, এরপর হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব এর আগে আমরা দেখেছি এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, তারপর আছে তোমার বিন, তারপর আছে তোমার বিং, এভাবে অনেকগুলো ওয়ার্ড আছে। এর আগে আমরা দেখেছি, তোমরা ভিডিওটা টেনে দেখতে পারো পিছনে, তখন আমরা তোমরা দেখবে যে বি ভার্ব কোনগুলো, টু হ্যাভ ভার্ব কোনগুলো, টু ডু ভার্ব কোনগুলো, ঠিক আছে। যখন এরকম দেখব তখনও আমরা বলবো যে এটা একটা ভার্ব, অর্থাৎ ভার্ব এইভাবেও কি করা হয়, প্রকাশ করা হয়। যেমন একটা উদাহরণ দেখা যাচ্ছে আই এম এ স্টুডেন্ট। এই আই এম এ স্টুডেন্ট ভিতরে যদি বলি যে আই স্টুডেন্ট, তা কখনো এটা হবে না, কারণ এটা সেন্টেন্স হবে না। আর সেন্টেন্স যদি হতে হয়, বাক্যে যদি রূপান্তরিত হতে হয়, অবশ্যই ওই সেন্টেন্সটার ভিতরে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে, নতুবা একটা প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে, অথবা প্রধান ক্রিয়া থাকতে হবে, যেটা দ্বারা কর্ম বোঝাচ্ছে, ঠিক আছে। আর কর্ম যদি না বুঝায় সেটাও কিন্তু ভার্ব হবে। কি রকম, যেমন আই এম আ স্টুডেন্ট, এটাকে দিয়ে তোমার কর্ম কি বুঝাচ্ছে, কাজ বুঝাচ্ছে না, এটা একটা মানে অবস্থার কথা বিবেচনা করা হচ্ছে। বলে অবস্থাটা কি, সে কে, সে একজন ছাত্র, তো তার মানে ছাত্রের একটা অবস্থার কথা বোঝাচ্ছে, পজিশনের কথা বোঝাচ্ছে। সে যদি সাধারণ মানুষও হতো, তখন বলতাম ন্যাচারাল হিউম্যান, সাধারণ একজন মানুষ, ঠিক আছে, এতটুকু বলতাম। মানে সে কোন অবস্থায় রয়েছে, সে কি মানুষের অবস্থায় আছে না পশুর অবস্থায় আছে, এটা একটা অবস্থা। তার মানে এখানে নন ভার্ব হিসাবে সে একটা কাজ করে ফেলছে, কিন্তু এটা গঠন অনুসারে। যেহেতু বলেছে আমাদেরকে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা হবে না, সেহেতু আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে সেন্টেন্সের গঠন অনুসারে আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব তো আমি আগেও বলেছি, এ সবগুলোকে হেল্পিং ভার্ব বলা হয়। অপারেটিং ভার্ব বলা হয় কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উল, তোমার উল, উড, মানে পুরোটাকে সাহায্যকারী ভার্ব বলা হয়। তবে কোনো ক্ষেত্রে অর্থ প্রকাশ করে, কোনো ক্ষেত্রে করে না। তবে এই ভার্বের ভিতরে বিভিন্ন ধরনের ভাগ আছে, সেজন্য আমি আগে বলেছিলাম শুরুতে যে বিভিন্ন ধরনের ভার্ব আছে। প্রাইমারি ভার্ব, যে তারপর তোমার মডাল ভার্ব, এর ভিতরে হেল্পিং ভার্ব, অপারেটিং ভার্ব, মানে এক একজন এক একভাবে প্রকাশ করে থাকে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড, উল, শেল ইত্যাদি এগুলো হচ্ছে কি একটা ভার্ব, তবে এগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি, অনেকে অক্সিলিয়ারি ভার্ব বলে থাকে, অর্থ কিন্তু একটাই। উদাহরণ হিসেবে একটা দেখি, যেমন হি হ্যাজ ইটেন দ্য অ্যাপল। ওকে, সে আপেলটা কি করছে, খেয়েছে, সে আপেলটা খেয়ে ফেলেছে বা খেয়েছে। তো এখানে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাজ ব্যবহার করা হয়েছে অক্সিলিয়ারি ভার্ব। আর মূল ভার্বটা হচ্ছে কি ইটেন, কারণ মূল ভার্বটা সব পারফেক্টে, সেটা যে পারফেক্ট হোক, তিনটা পারফেক্ট মূলত আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। সকল পারফেক্টে ভার্বের কি হয়, তৃতীয় রূপ হয়, ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, কোনটা, এ হেল্পিং ভার্বটা, ই হ্যাজ, আর এটা সাবজেক্ট অনুসারে থাকবে, সাবজেক্ট অনুসারে অক্সিলিয়ারি ভার্বটা বসানো হয়। ওকে, এরপর দেখব অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব আমি এতক্ষণ পর্যন্ত বলে আসছি আগে থেকে, যে যেটা তার কর্ম বোঝাবে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তার মানে তোমরা অনেকে বুঝতে পারছো যে একটা ভার্বকে মানুষ কত রকমের ডাকে, মানে এক একটা ভার্বের এক এক নাম, তবে সবগুলোর কাজেই একটা ধরতে গেলে, তবে রূপটা কি ভিন্ন, ভিন্ন বিধায়
এটার নামটাও কি বিভিন্ন আকারে আসছে। ওকে, যে ধরনের ভার্ব কোনো কাজ নির্দেশ করে একই কথা। এরপর উদাহরণ শি রানস এভরিডে, সে প্রতিদিন কি করে, দৌড়ায়, মানে আমরা যেটাকে বলি এক্সারসাইজ, সে দৌড়ায়। এর রানটা একটা দৌড়ানো, অর্থাৎ এটা অ্যাকশন বোঝাচ্ছে, সে দৌড়ানো অবস্থায় আছে। কোন অবস্থায় আছে, দৌড়ানো অবস্থায়, এটা একটা অ্যাকশন, কাজ করা বোঝাচ্ছে। ওকে, তার মানে এটা একটা অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনগুলা? লিঙ্কিং ভার্ব বলতে যেমন এই ধরনের ভার্ব সাবজেক্টকে কমপ্লিমেন্ট করার সময় যুক্ত থাকে, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব যেমন এখানে শি সিমস টায়ার্ড, সে ক্লান্ত অনুভব করতেছে বা সে মনে মনে একটু ক্লান্ত ফিল করতেছে। এই যে দুটো ভার্ব আছে, আমি এর আগে বলেছিলাম, আমি তোমাদেরকে যদি একটু পিছনে দেখিয়ে দিই, যখন দুটো ভার্ব যখন পাশাপাশি বসবে তখন এই দুটো ভার্বকে আমি বিভিন্ন রূপে প্রকাশ করতে পারবো। বলে কি রকম, এখানে আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে। এ দেখো এখানে আই লাভ টু ইট পিৎজা, দুটো ভার্ব পাশাপাশি বসেছে, কিন্তু দুটো ভার্বকে অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য মাঝখানে যখন একটা টু ব্যবহার করা হলো তখন দুটো ভার্বের অর্থ সঠিকভাবে প্রকাশ করা হলো। এখন আমি যদি টু ব্যবহার না করে যদি অন্য কোনোভাবে এটা ব্যবহার করে থাকি তখন সেই উপায়গুলো কি, আমি এটা বলেছিলাম। এখন উপায় হলো দ্বিতীয় ভার্বের সাথে হয়তো দ্বিতীয় ভার্বটা হয়তো তৃতীয় রূপ হিসাবে লিখতে হবে ভার্বের 3 নম্বর ফর্মে, অথবা তোমার জিরান্ড হিসাবে লিখতে হবে, ভার্বের সাথে আইনজি লিখতে হবে, এটা ঠিক আছে। এই দুটো ওয়ে কিন্তু এখানে আছে। এখন যেহেতু এখানে আমরা শেষে পড়তে পড়তে আসলাম, এর সর্বশেষ এটাতে এখানে দুটো ভার্ব আছে। দেখো এর লিঙ্কিং ভার্বের সাথে দুটো ভার্ব, সিমস এটা একটা ভার্ব আর টাইড এটা একটা ভার্ব, কিন্তু আমি চাইলে এখানে মাঝখানে টু ব্যবহার করতে পারতাম, কিন্তু করি না। কি জন্য? কারণ এই দুটো ভার্বকে যেহেতু আমি প্রকাশ করলাম সেহেতু টু ব্যবহার না করে আমি দ্বিতীয় ভার্বের সাথে ইড যুক্ত করলাম, তার মানে এটা তৃতীয় ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এভাবে লেখা যায়, এটা হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল প্রমাণ। ওকে ওকে, এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, সাবজেক্টে কমপ্লিমেন্ট করা হয়েছে। ক্লান্তটাকে সে মানে কি ফিল করতেছে ক্লান্ত অবস্থায়, ঠিক আছে। এটা একটা কমপ্লিমেন্ট। এই অবজেক্ট যেটাকে আমরা বলি এটা পুরোটা একটা কমপ্লিমেন্ট। টায়ার্ড যদি একটা ভার্ব, কিন্তু অন্যদিকে এটা একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে। এইভাবে আসলে গ্রামাটিক্যাল বিষয়টা হচ্ছে বিশাল। এটা সম্পর্কে যখন ডিপলিভাবে একটু গবেষণা পর্যায়ে নিয়ে যদি পড়াশুনো করবে তখন এগুলো বুঝে পড়তে এত যে ভালো লাগবে, যতই পড়বে ততই ভালো লাগবে, আরও বেশি পড়তে মনে চাইবে, ঠিক আছে। এখানে একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। যে এটা একটা কমন সেন্টেন্স, অনেকে দেখেছো, আমরা যখন কম্পিউটার ক্লাসে ভর্তি হই বা আমরা যখন টাইপিংয়ে ভর্তি হই, কম্পিউটারে টাইপিং যখন শিখি তখন আমাদেরকে বিশেষ করে এই সেন্টেন্সটা বেশি দেওয়া হয়, কারণ A to Z পর্যন্ত যে 26টা বর্ণমালা রয়েছে এই 26টা বর্ণমালা এই সেন্টেন্সটার ভিতরে রয়েছে, ঠিক আছে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই সেন্টেন্সটা দেওয়া হয়। এই সেন্টেন্সটা এখানে এই জন্য বোঝানো হয়েছে যে এই সেন্টেন্সটার ভিতরে ভার্ব কোনটা, যেমন জাম্পস, ঠিক আছে। জাম্পস এটা একটা অ্যাকশন ভার্ব, এবং ফক্স এই কাজটিকে কি করলো, বর্ণনা করলো। ফক্স কাজটিকে বর্ণনা করলো, এই যে এটা একটা ফক্স কাজটিকে বর্ণনা করলো। কোন কাজটাকে? এই যে জাম্প দেওয়া, এটা একটা অ্যাকশন ভার্ব, এই পুরো কাজটাকে সে বর্ণনা করলো। তার মানে এখানে জাম্প শব্দটা একটা অ্যাকশন ভার্ব। অনেকে এখানে ভার্ব কোনটা সেটাও কি খুঁজে পায় না, যেমন অনেকে মনে করে যে জাম্পস ওভার, নো জাম্পস ওভার এটা ভার্ব নয়, এখানে মূল ভার্বটা হচ্ছে জাম্পস। তো এটা কিভাবে প্রকাশ করলো? এটা দিয়ে কাজ, অর্থাৎ তোমার কাজ করা বোঝাচ্ছে। তো কাজ করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা একটা ভার্ব, কিন্তু কী ধরনের ভার্ব যদি প্রশ্ন করা হয়, এটা একটা অ্যাকশন ভার্ব। কী ধরনের ভার্ব? অ্যাকশন ভার্ব, ঠিক আছে। তো একটা সেন্টেন্সের ভিতরে একাধিক ভার্ব কি হতে পারে, তোমার ব্যবহার হতে পারে, একের অধিক ভার্ব ব্যবহার করতে পারে বা হতে পারে। এই জন্য এটা রিমাইন্ডার হিসেবে তোমাদেরকে দিয়ে রাখলাম, ঠিক আছে। একটি বাক্যে একাধিক ভার্ব থাকতে পারে। তাহলে আজকে এতটুকু। আমরা আগামীতে আরেকটি ইংলিশ গ্রামার আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। শুধু এতটুকু বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এরকম নতুন নতুন যে কোনো টপিক্সের উপরে
যাতে করে ভিডিও নোটিফিকেশন পাও বা ভিডিও পাও, ক্লাস পাও। সেই জন্য অবশ্যই চ্যানেলটা লাইক করবে, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর তোমার বন্ধুবান্ধবের কাছে চ্যানেলটার বা ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিবে, তারা যাতে করে দেখে উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।